বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সরকার জানিয়েছে যে তারা অর্থবছর পরিবর্তন করবে। যে কোনো একটি দেশের জন্য এটা বড় একটি ঘটনা। বর্তমানে আমাদের অর্থবছর জুলাই থেকে জুন এই 12 মাসে হিসেব করা হয়ে থাকে। তো নতুন করে যেটা হিসেব করা হবে সেটা হচ্ছে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত। তবে এটা আগামী বছরই হচ্ছে, বিষয়টা এরকম না। এটা 2028-29 অর্থ বছর থেকে শুরু হবে। তার মানে হচ্ছে 2028 সালের এপ্রিল থেকে শুরু করে 2029 সালের মার্চ পর্যন্ত আমাদের নতুন অর্থ বছর শুরু করা হবে। সম্প্রতি মন্ত্রিসভায় এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে সরকারকে অবশ্যই সংবিধান সংশোধন করতে হবে, কারণ আমাদের সংবিধানের 152 এক অনুচ্ছেদে বলা আছে যে আমাদের অর্থ বছর শুরু হবে জুলাই মাসের প্রথম দিবস। তার মানে হচ্ছে 1 জুলাই থেকে নিয়ে 31 জুন পর্যন্ত আমাদের অর্থ বছর গণনা করা হবে। সংসদে যেহেতু সরকারের 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা আছে, সুতরাং এই সংবিধান সংশোধন করা তাদের জন্য কোনো সমস্যা হবে না। খুব সহজেই তারা সেটা করে ফেলতে পারে। অর্থ বছর হচ্ছে একটি নির্দিষ্ট সময়, যখন হচ্ছে সময়কে ধরে বিভিন্ন দেশের সরকারগুলো বা প্রতিষ্ঠানগুলো তাদের হিসেব করে থাকে। যেমন সরকারের ক্ষেত্রে যেটা হয়, এই সময়কে ধরে সরকার বাজেট প্রণয়ন করে এবং সে রাজস্ব আয়ের পরিকল্পনা করে, রাজস্ব ব্যয়ের পরিকল্পনা করে। এক এক দেশ এক এক ধরনের সময়কে ধরে নেয়। কেউ ধরে জানুয়ারি থেকে ডিসেম্বর, কেউ ধরে এই যে যেরকম এপ্রিল থেকে মার্চ, আবার কেউ ধরে হচ্ছে জুলাই থেকে জুন। যুক্তরাষ্ট্র কিন্তু অক্টোবর থেকে সেপ্টেম্বর এই সময়টাকে তার অর্থ বছর ধরে থাকে। যেমন ভারতের ক্ষেত্রে যেটা আমরা বললাম, যে এপ্রিল থেকে মার্চ করে থাকে। জাপানেও এপ্রিল থেকে মার্চ করে থাকে। তো এই উপমহাদেশে এই এপ্রিল থেকে মার্চ এই যে অর্থ বছরের যে ইয়েটা, এটা আসলে ঐতিহাসিকভাবে এসছে। আমরা জানি যে সম্রাট আকবর প্রথম এইখানে বাংলা সন চালু করেন। তো তার এই বাংলা সন চালু করার উদ্দেশ্যটাই ছিল মূলত তার রাজস্ব আহরণকে কেন্দ্র করে। তো উনি বৈশাখ মাসকে বাংলা সনের প্রথম মাস হিসেবে গণনা করেন, যেটা আমাদের এখন এপ্রিলের 14 তারিখ হয়, 1 বৈশাখ। তো এই হিসেব করলে আমরা কিন্তু আবার সেই আকবরের যে প্রচলিত যে বাংলা সন বা তার যে রাজস্বর যে অর্থ বছর ছিল আহরণের, সেই দিকে কিন্তু আমরা ফিরে গেলাম। আকবরের যে রাজস্ব অর্থ বছর যেটা ছিল, সেটাকে পরবর্তীতে ব্রিটিশ সরকার আর চেঞ্জ করেনি, তারা এপ্রিল মার্চে গিয়েছিল। এরপর যখন 47-এ ভারত উপমহাদেশ স্বাধীন হলো, তখনও তারাই তখনকার সরকার এটাকেও তখন ধরে রেখেছিল, ভারতের সরকার, এপ্রিল থেকে মার্চ পর্যন্ত। এবং পাকিস্তান সরকারও সেটাকে তখন একই হিসেবটাকে বজায় রেখেছিল। কিন্তু পরবর্তীতে 50-এর দশকে এসে পাকিস্তান সরকার তাদের অর্থ বছরকে চেঞ্জ করে জুলাই থেকে জুন করা হয়, যেটা ঐতিহাসিকভাবে বাংলাদেশও স্বাধীনতা পরবর্তীতে সেটাকে ফলো করেছিল। তো এত বছর পরে এসে সেটাকে আবার পরিবর্তন করার সিদ্ধান্ত হলো। এটা হচ্ছে যে আমাদের অর্থ বছর যখন শুরু হয় মানে জুলাই এই সময়টাতে, এবং অর্থ বছর যখন শেষ হয় মানে জুনের দিকে, তখন এই দুইটা সময়েই আসলে দেখা যায় যে আমাদের বর্ষাকাল চলে। তো অর্থ বছর যখন শুরু হয়ে যায়, তখন প্রকল্প মানে প্রকল্পের পরিকল্পনা এবং সেটা অনুমোদন, এবং তারপরে যখন কাজ শুরু হয়ে যায় তখন দেখা যায় যে এটা পুরোপুরি বর্ষাকাল শুরু হয়ে যায়। এরপর যখন আবার অর্থ বছরের শেষ দিকে কাজের যখন তোড়জোড় থাকে, তো ওই সময়টাও দেখা যায় যে আবার বর্ষাকাল শুরু হয়। তো এই দুই দিক থেকে বর্ষাকালের প্রকোপের কারণে আমাদের প্রকল্প বাস্তবায়নে একদিকে যেরকম দেরি হয়, অন্যদিকে খরচও বেড়ে যায়। এই বিষয়টিকে বিবেচনায় রেখেই সরকার আসলে এই অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। যদিও এর আগে বিরোধী দলের পক্ষ থেকে অর্থবছর জানুয়ারি ডিসেম্বর এই সময়ে করার প্রস্তাব ছিল, তো সরকার সেই প্রস্তাবে আমলে নেয়নি। তার মতো করে এটা এপ্রিল মার্চে করার সিদ্ধান্ত নিয়েছে। তো অনেকে যেটা বলছেন যে ভারতেও তো একই ধরনের অর্থবছর হিসেব করা হচ্ছে, তাহলে কি ভারতের সাথে মিলিয়ে এটা করা হলো কিনা, যে সিঙ্গাপুরেও একই ধরনের অর্থবছর হিসেব করা হয়, জাপানেও একই ধরনের অর্থবছর হিসেব করা হয়। তাহলে আমরা চাইলে সেটাও বলতে পারি যে সরকার জাপানের সঙ্গে মিলিয়ে আমাদের অর্থবছর করেছে, কিংবা সিঙ্গাপুরের সাথে মিলিয়ে আমাদের নতুন অর্থবছর করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভারতের সঙ্গে অর্থবছর মিলে যাওয়ার ক্ষেত্রে আমাদের একটা সুবিধা হয়তো হবে, সে বাণিজ্যিক লেনদেন যেটা আছে সেই লেনদেনে আসলে অনেক সুবিধা হবে। আসলে অর্থবছর পরিবর্তন হওয়া মানে হচ্ছে সকল সরকারি হিসেব নিকেশ আবার ওই নতুন অর্থবছরের মাধ্যমে করা, এবং অন্যান্য যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান কোম্পানি আছে তাদেরকেও তাদের এই হিসাবের বছরটা চেঞ্জ করতে হবে। এই অর্থ বছর পরিবর্তনের ক্ষেত্রে অসুবিধাটা কি হবে, মানে এখনো পর্যন্ত ঠিক বোঝা যাচ্ছে না যে অসুবিধাটা কি হবে। তবে যেটা হচ্ছে যে 2027-28 অর্থ বছরের যে হিসেবটা হবে সেটা আসলে 9 মাসে করা হবে সরকার বলেছে। কারণ 28 সালের
এপ্রিল থেকে যদি নতুন অর্থ বছর শুরু করা হয় তাহলে এই আগের অর্থ বছরটা 9 মাসে করতে হবে। তো এইখানে আসলে তখন হয়তো গিয়ে একটা হিসেবের গন্ডগোল হতে পারে। তবে তখন যেটা হবে যে আসলে 9 মাসের জন্য সরকারের সমস্ত হিসাব করতে হবে, 9 মাসের বাজেট দিতে হবে, 9 মাসের রেভিনিউ কালেকশনের হিসেব দিতে হবে, 9 মাসের খরচের হিসেব করতে হবে। তখন আমাদের যে সমস্ত আর্থিক লেনদেন হিসেব যা কিছু আছে ওই বছরের জন্য এটা 9 মাসের করতে হবে। তো অর্থ বছর পরিবর্তন করলেই কি আসলে সবকিছু পরিবর্তন হয়ে যাবে, এই প্রশ্নটাও কিন্তু সামনে আসছে। বাংলাদেশে যেটা মূল সমস্যা সেটা হলো কাঠামোগত সমস্যা, এখানকার প্রক্রিয়াগত সমস্যা। তো এইখানে আমাদের আসলে দক্ষতা বাড়ানোর যে বিষয়টা সেটার দিকে আসলে সবচেয়ে বেশি নজর দিতে হবে। এবং আমাদের এইখানে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের অনিয়ম আছে, দুর্নীতি আছে, এবং এই যে প্রকল্পের ব্যয় বেশি দেখিয়ে অর্থ আত্মসাৎ করার যে প্রবণতাটা আছে সেইখানে আসলে আমাদেরকে হাত দিতে হবে। এখানে আসলে আমাদের একটা শক্ত মনিটরিং ব্যবস্থা দরকার, এবং হচ্ছে এটা ইভালুয়েশন বা মূল্যায়ন ব্যবস্থাটা আরো বেশি স্বচ্ছ এবং নিরপেক্ষ হওয়া দরকার। তো এই জায়গাগুলিতে যদি আমরা হাত দিতে না পারি তাহলে শুধুমাত্র অর্থ বছর পরিবর্তন করেই আসলে এই ধরনের কোনো সুবিধা পাওয়া যাবে বলে আমরা মনে করি না। যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে।